আপনাকে করে কি বলতে চাইছেন, কি জানতে চাইছেন? উনি দায়বদ্ধতা বলে তো স্বীকার করছে আমরা সবাই, আমরা করছি বলে তো আমরা বলছি, তা আপনি শুনবেন না? আপনি কি বলতে চাইছেন এটা বুঝতে পারছি না। আমরা সরকার করছি এটা বলেছি, এবং এখানে বসে থেকে আমরা এখানে থেমে থাকিনি, আমাদের অনেক চিন্তা আছে। সরকার বলে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সময় হলে দেখবেন আমরা করার চেষ্টা করছি, কোথাও আমরা এখানে আমরা পিছিয়ে নেই। সরকারি কর্মচারীদের জন্য করে আমরা বলছি, আপনি ওখান থেকে বসে বসে সস্তা রাজনীতির জন্য বারবার এটা কথা বলার চেষ্টা করছেন, যেটা বলে লাভ নেই। কাজ করে দেখাতে হবে, কাজ করার জন্য চেষ্টা করা হচ্ছে। রাজ্য সরকারের অর্থনৈতিক সীমাবদ্ধতা আছে, তার মধ্যে থেকে রাজ্য সরকার করার চেষ্টা করছে। আপনি মনে বলছেন রাজ্য কর্মচারীর জন্য কিছু করছে না, এটা তো বলতে পারেন না। আমরা করেছি বলে আপনাকে বলে শোনাচ্ছি আমরা কি করেছি। এবং মাননীয় বিজ্ঞান চাঁদ মহাশয়, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, ওনার বক্তব্য শুধু একবার উনি যখনই যান কেউ প্রশ্ন করলেন সেখানে বারবার উনি এটাই উনি বলার চেষ্টা করেছেন যে আমরা আমাদের রাজ্যের আর্থিক অবস্থার উপর বিবেচনা করে কর্মচারীদের সঙ্গে যেভাবে তাদের ডিএর যে ডিফারেন্স এখন পর্যন্ত 22% আছে, এবং সেগুলো যত সম্ভব কমিয়ে দেওয়ার মতো ব্যবস্থা আমাদের সরকার সেটা করার জন্য উদ্যোগ নিচ্ছে, এবং সেটা আমরা করতে থাকবো। বেশি সময় নেই, সময় আমাদের আর্থিক সুস্থিতির উপর নির্ভর করে, আমরা সেটা করব। সময় হলে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন। সুতরাং এর জন্য আপনি যেটা বলেছেন সরকারি কর্মচারীদের জন্য করার জন্য সরকারের ভাবনা আছে, এবং সরকার যেটা করছে বিগত যে কয়েক বছর যেটা করেছে সেই মোতাবেক ধারা মতো আমরা করার চেষ্টা করবো। এটাই মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, এটা আমি সমর্থন করি, এবং রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থমন্ত্রী হিসেবে বলছি যেটা আমরা করছি সেটা নিশ্চিত করছি। ধন্যবাদ। পয়েন্ট অফ ক্লারিফিকেশন স্যার, অতীব দুঃখের ব্যাপার, ব্রিটিশ আমল থেকে আজ পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি মেডিকেল অ্যালাউন্স পাচ্ছে মাত্র 500 টাকা পার মান্থ। স্যার, আমি বলবো যে মাননীয় অর্থমন্ত্রী যে বক্তব্য আমি সত্যি অভিভূত, কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভা কর্মচারীদের জন্য খুব উদার এবং উদারভাবাপন্ন, তাইলে অ্যাকর্ডিং টু 16 ফাইন্যান্স কমিশন তারা বলেছে যে কমুলেটেড এক্সপেন্ডিচার তারা দিয়ে দেবে 31 অক্টোবরের মধ্যে যদি আপনারা সাবমিট করেন, তাইলে এটা বিচার করে। আপনিও বলেছেন যে 22% দিয়ে পাবে, এটা কমিয়ে আনার চেষ্টা করবেন। তবে এই 16 ফাইন্যান্স কমিশন অনুযায়ী আপনারা কর্মচারীদের 22% দিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করবেন কিনা। দ্বিতীয়, সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের সবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ক্যাবিনেট এই পে কমিশন অলরেডি ডিক্লেয়ার্ড, এখনো অ্যাপয়েন্টমেন্ট হয়নি। ত্রিপুরা সরকারও আপনারা বারবার বলে থাকেন যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর আন্ডারে আমরা কাজ করছি, ঠিক আছে। তাইলে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, যশস্বী প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় আপনারা যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে এই পে কমিশনের চিন্তা ভাবনা করবেন, এই পে কমিশনের চিন্তা ভাবনা করবেন কিনা। হ্যাঁ, অশোকবাবু বলেন, তারপরে আমাদের অধ্যক্ষ মহোদয়। যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা হচ্ছে সেটা ভালোই লাগলো যে আমাদের মুখ্যমন্ত্রী একটা জায়গায় বলেছেন যে কর্মচারীর থেকেও স্বার্থে উনি বেশি চিন্তা বর্তমান চিন্তা করছেন। এটা শুনে খুব ভালোই লাগলো। তবে আমি এখানে কিছু প্রস্তাব, কিছু কথা বলতে চাই অবগতির জন্য, মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী অবগতির জন্য। যেহেতু 31শে অক্টোবর আমাদের বর্তমান যে অর্থ কমিশন তার সময় শেষ হবে, স্বাভাবিকভাবে যে কথাটা আসছে যে কমিটেড এক্সপেন্ডিচার হিসাবে আমি আগামী এই সময়ের মধ্যে যদি আমি মঞ্জুরি না দিই, অনেক বিষয় আমাদের রাজ্য সরকার আর্থিক সংকটে পড়বে। আমাদের বকেয়া 22%, আমাদের হিসাবে 25%। সেই বকেয়া দিয়েটা এরই মধ্যে একসঙ্গে সরকার না দিতে পারলেও অন্তত 15% দিয়ে
এককালীন এই সময়ের মধ্যে মঞ্জুর করা দরকার। জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি স্বাভাবিকভাবে এই বেতন ভাতায় আরোপিত হয়েছিল। এই দিয়ে দেওয়ার সময় আর একটা বিষয় আমি এখানে গুরুত্ব দেওয়ার জন্য বলবো যে আমাদের যা অনিয়মিত কর্মচারী আছে তাদের জন্য যাতে বেতন বৃদ্ধিটা হয়, আমাদের যারা স্কিম কর্মচারী আছে, এখন অনেক স্কিম কর্মচারী আমাদের দিয়ে পারলে তারা কিন্তু পায় না। স্বাভাবিকভাবে দিয়ে মঞ্জুরির সময় তাদের স্কিম কর্মচারীদেরও বেতন যাতে বৃদ্ধি হয় তার জন্য সরকার যাতে সচেষ্ট হন। আর এই যে বলেছেন অর্থমন্ত্রী 2.57 দিয়েছেন, আসলে কিন্তু সপ্তম বেতন কমিশন 2.72 ফিক্সেশন বেনিফিট ছিল। স্বাভাবিকভাবে 2.57 কিন্তু সেখানে কোনো সুপারিশ ছিল না সপ্তম বেতন কমিশনে। স্বাভাবিকভাবে আমাদের রাজ্য সরকার 2.72 কিন্তু ফিক্সেশন দেয়নি। আমি আবেদন করব 31শে অক্টোবরের আগে এই যে ত্রুটিটা রয়ে গেল, 2.72 ফিক্সেশনের ত্রুটিটা রয়ে গেল, সেটাও দূর করবেন। আমাদের অনেক বিষয়গুলো রয়েছে, যেমন সপ্তম বেতন কমিশনে আমাদের অনেকগুলো সুপারিশ ছিল। আমাদের গ্র্যাচুইটির যে অসামঞ্জস্য আছে 10 লাখ থেকে 20 লাখ, কেন্দ্রীয় সরকার সপ্তম বেতন কমিশন এখানে 10 লাখ করা হয়েছে। এইভাবে নানা এডহক প্রমোশন সম্পর্কে যেটা এখানে আলোচনা হলো, আমার মনে হয় তাড়াতাড়ি শেষ করা দরকার এডহক প্রমোশনের এই যে অসঙ্গতিটা। কেন অনেক পেনশন তারা কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না। আমার মনে হয় এই সময়ের মধ্যে এই বিষয়গুলো, যেহেতু আমাদের রাজ্য সরকার কথা মতো যেটা আমরা দেখছি, অর্থমন্ত্রী যেটা বলেছেন যে অসম্ভবভাবে কর্মচারীদের বিভিন্ন বিষয় নিয়ে ভাবছেন, সুরাহা করার চেষ্টা করছেন, আমি আবেদন করব যে দিয়ে যেটা বকেয়া রয়েছে অতি সত্ত্বর সেটা দেওয়া হোক এবং অনিয়মিত কর্মচারীদের সমস্যাগুলো দূর করা হোক এবং বিভিন্ন যে অসঙ্গতিগুলো রয়েছে শিক্ষক কর্মচারীদের মধ্যে সেই অসঙ্গতিগুলি দরকার হলে কর্মচারী সংগঠনগুলির সঙ্গে আলাপ আলোচনা করে অসঙ্গতিগুলি দূর করার জন্য একটা উদ্যোগ নেওয়া হোক। এই কয়েকটি কথা আমি বলছি, ধন্যবাদ বলে আমি আমার কথা শেষ করছি। এই সভা মাননীয় সদস্য বলেছেন, আমরা তো ওইটাই বলার চেষ্টা করেছি যে আমরা কর্মচারীদের ব্যবধান কমানো এবং এগুলো নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আমরা আলোচনা। এখন এর মধ্যে কমিটেড এক্সপেন্ডিচারের কথা আপনারা বলেছেন। দেখুন আমি যেটা ছোট্ট করে বলি যে যেমন অর্থ কমিশন, পূর্ব অর্থ কমিশনের মেয়াদে একটি আর্থিক বছর সম্পূর্ণ হিসাবের ভিত্তিতে রাজ্যগুলির বেতন, পেনশন, সুদ প্রদান এবং অন্যান্য রাজস্ব অনুমান করে। 15তম ফিনান্স কমিশনের সময়কালে অর্থাৎ 1 বছরের অন্তর্বর্তী সময়কাল 2021 থেকে 5 বছর মানে 2025-26। যদি চতুর্থ অর্থ কমিশনে আমরা ধরি 2015-16 থেকে 2020-21 পর্যন্ত অন্যান্য আর্থিক বছর সম্পূর্ণ অ্যাকাউন্টের উপর ভিত্তি করে বেতন ব্যয় অনুমান করেছে। একইভাবে এই বছরের শেষে 16 অর্থ কমিশন তাদের সুপারিশ দেবে বলে আশা করা হচ্ছে। একটি রেফারেন্স সময়কাল হিসাবে কমিশন আগের অর্থ কমিশনের 3য় বছরকে রেফারেন্সের সময়কাল হিসাবে তারা নেয়। তো এই তথ্যগুলিকে বিবেচনা নিয়ে রাজ্য সরকার কর্মচারীদের ডিএ প্রদান করছে এবং বেতন ও অন্যান্য রাজস্বের ক্ষেত্রে বর্তমান অর্থ কমিশনের সময় প্রাসঙ্গিক আর্থিক বছরে পর্যাপ্ত বাজেট বিধান করা হয়েছে। রাজ্যের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করে এই পর্যায়ে পত্র আমরা দিতে চাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা অর্থ কমিশন অডিটেড অ্যাকাউন্টস বাই যেটা এজি অ্যাকসেপ্ট করে, ঠিক আছে, এবছরের যে এক্সপেন্ডিচার অডিটেড এই অ্যাকাউন্টসটা এই অডিটেড রেখা কিন্তু এটা অ্যাকাউন্ট হবে না, তাই এই বছরের খরচ ধরা হবে। স্বাভাবিকভাবে যে আমরা কেন্দ্রীয় বেতনে আপনি বলেছেন কমিশন 2.72 ফ্যাক্টর সাধারণ কর্মচারীদের ক্ষেত্রে এটা দেয়। দ্বিতীয়ত মাননীয় সদস্য গোপাল বলেছেন যে কর্মচারীদের 500 টাকা করে যেটা দেওয়া হয়। আমি তো বাবা করে বলার চেষ্টা করছি, আপনি তো শুনেন না। মুশকিল হচ্ছে এটা শুনলে পরে এই তথ্যটা ফার্দার করতেন না। যেমন ধরুন মাননীয় মুখ্যমন্ত্রী জনৈক্য যোজনার মাধ্যমে এই গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত সারা রাজ্যের কর্মচারীদের জন্য যে ব্যবস্থা করেছে তাদের এই 500 টাকা হিসাব করছেন না। তারা তো টোটাল পরিবারের 5 লক্ষ টাকা পর্যন্ত বছরে তারা এই যে
তাহলে আপনার ইয়েতে যারা সুবিধা পাবে, স্বাস্থ্য পরিষেবা সুবিধা পাবে। এইটা আপনার চোখের সুবিধা লাগছে না, সেটা আপনার ব্যাপার। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে সরকার কি করেছে সেটা আপনাকে সঠিক বুঝতে হবে। আপনি বোঝেন না বুঝে সেটা আপনার ব্যাপার, এটা ব্যক্তিগত ব্যাপার। আমাদের দায়িত্ব সমাজের দাঁড়িয়ে কথা বলা, মানুষ শুনবে, সবাই রাজ্যের মানুষ। আপনার দাবি যেটা হয়েছে, কথা বলেছে, আমার মনে হয় এরপরেও যেগুলো আপনারা সদস্যরা বলেছেন আমরা এগুলো নোট করছি। আবারও বলি, আমরা সরকারি কর্মচারীদের জন্য সরকার চিন্তা করছে, আপনারা বলেছেন, ধন্যবাদ। কারণ তাদের জন্য শুধু আপনারা বলছেন মানে এরকম যাতে বোঝাচ্ছে যে সরকার মতো কর্মচারীদের পক্ষে। কত কর্মচারী আপনাদের বিভিন্ন অর্থনৈতিক অনুমোদনের কারণে তাদের আজকে আমরা এগুলো বাদ দিতে পারতাম। যে কর্মচারীরা আজকে অনিয়মিত আছে তারা আজকে জেনে নিক। যদি আপনাদের নিয়ম মানতাম আমরা, তাহলে 18 জন উপরে এই কর্মচারীকে আজকে ছাঁটাই করতে হতো, আমরা ছাঁটাই করিনি। তাদের বেতন বাড়ি 1640 জন কর্মচারী অনিয়মিত আছে আমাদের অর্থ রেকর্ড অনুযায়ী। আমরা তাদেরকে খুব সহজে আমরা ভাবছি আজকে 10,000 টাকা পাই, কর্মচারী আমরা করি তাদের বেতন অনুযায়ী প্রায় 26,000 টাকা। সুতরাং অপেক্ষা করুন, দেখতে থাকুন, অধৈর্য আপনার হবে না। আপনাদের অধৈর্য থেকে তো কর্মচারীরা মনে করবে যে বোধ আমরা কিছু করছি না। গোপাল রায় মহাশয়, আপনি প্রত্যেকটা এই সভাতে বলেন, ধন্যবাদ আপনাকে। এবং আমরা যে সরকারের পক্ষে আছি সেটা আজকে আপনার কথাতে আমরা তাদেরকে কিছু বলতে পারি। ধন্যবাদ। এই সভা আজ বেলা 2:15 মুলতবি থাকে। অশোক বাবু কিভাবে অ্যাসেম্বলিতে কথা বলতে